আজকের এই ভিডিওটা স্পেশালি যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করবে ভাবছো তাদের জন্য। দেখো আমি তোমাদের কিন্তু এইভাবে জেনারেল অ্যাওয়ারনেসের অলরেডি কিন্তু 6টা মক করিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এই যে প্রশ্নগুলো আমি নিচ্ছি সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমরা যারা WBSSC চাকরি করতে চাইছো তারা কিন্তু এই ধরনের প্রশ্নপত্র তোমাদের করে যেতে হবে পরীক্ষার জন্য। তাহলে বেশি দেরি করছি না, আজকে 7 নাম্বার মক তোমাদের আবারও বলে দিচ্ছি। যারা এর PDF নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু টোটালি ফ্রিতে PDF দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিজেরা কিন্তু কাছে রেখে যেগুলো তোমাদের আননোন আছে সেগুলোকে কিন্তু তোমরা দাগ দিয়ে রাখবে, বা তোমরা পারলে কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো। চলো, প্রথম যে প্রশ্ন বলছে, নিম্নের কোন রাজ্যের সর্বাধিক ডাল মানে পালসেস উৎপাদন হয়? তাহলে ডাল উৎপাদনে প্রথম কি মনে রাখবে? ডাল উৎপাদনে প্রথম হচ্ছে এই মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ মনে রাখবে, এটা কিন্তু ডাল উৎপাদনে প্রথম, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং মধ্যপ্রদেশে তোমরা জানো যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি পরিমাণ আছে। ঠিক আছে, মানে এরিয়া ওয়াইজ বনভূমির পরিমাণ। এবং আমরা জানি যদি পার্সেন্টেজ ওয়াই হয় তখন কিন্তু মিজোরাম হয়ে যাবে, সেটা পরের কেস, আমরা পরে বলছি। কিছু উৎপাদন আছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন দেখো, তোমাকে প্রশ্ন আসবে যে চা উৎপাদনে প্রথম কে? চা উৎপাদনে হচ্ছে আসাম। ঠিক আছে, চা উৎপাদনে কে? আসাম। কফি উৎপাদনে প্রথম কে? কফি 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 উৎপাদনে কফিতে কর্ণাটক। ঠিক আছে, কফি উৎপাদনে প্রথম হচ্ছে, তোমরা বুঝতে পারছো কফি কোথায় হয়? বাবা বুদান হিল। ঠিক আছে, তাহলে কফি উৎপাদনে প্রথম কে? না কর্ণাটক। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই অনিয়ন। অনিয়ন মানে কি? পেঁয়াজ। পেঁয়াজ উৎপাদনে প্রথম কে? মহারাষ্ট্র। পেঁয়াজ উৎপাদনে প্রথম কে? না মহারাষ্ট্র হচ্ছে পেঁয়াজ উৎপাদনে প্রথম। ঠিক আছে, মহারাষ্ট্র। আচ্ছা, পটেটো মানে আলু। ঠিক আছে, পটেটো পরীক্ষা আছে যে পটেটো এই খাওয়াটা কে চালু করেছিল? কারা চালু করেছিল? মনে রাখবে পর্তুগিজরা চালু করেছিল, পর্তুগিজ। ঠিক আছে, পর্তুগিজরা কিন্তু এই আলু খাওয়া আমাদের শিখিয়েছে, পর্তুগিজরা। ঠিক আছে, আচ্ছা এই যে পর্তুগিজ এরাই মনে রাখবে, আচ্ছা সরি, পটেটো, তার সঙ্গে সঙ্গে সুগার কেন। সুগার কেন, ঠিক আছে, পটেটো, সুগার কেন এবং গম উৎপাদনে প্রথম কে? না উত্তরপ্রদেশ, ইউপি। ইউপি কিন্তু এই পটেটো, সুগার কেন, গম উৎপাদনে প্রথম। আচ্ছা, তারপরে মনে রাখো রাইস। রাইস উৎপাদনে প্রথম কে? তার সঙ্গে সঙ্গে পরীক্ষা আসবে যে জুট। ঠিক আছে, জুট, জুট মানে পাট আর কি, উৎপাদনে প্রথম কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই দুটি উৎপাদনে, রাইস এবং জুট। আচ্ছা, পরীক্ষা আসবে যে তামাক উৎপাদনে প্রথম কে? তামাক। তামাক উৎপাদনে প্রথম কে? তামাক উৎপাদনে প্রথম মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশই তোমরা দেখতে পাবে এখানেই কিন্তু সব থেকে বেশি চিংড়ি পাওয়া যায়, এবং চিংড়ি ওখানে স্টিম ক্যাপিটাল আছে। ঠিক আছে, নেল্লোর, নেল্লোরকে স্টিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। তো নেল্লোরে কিন্তু চিংড়ি, নেল্লোরে কিন্তু চিংড়ি, চিংড়ি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এরকম ভাবে মনে রাখতে হবে তোমাদের যে কোথায় কোনটা বেশি, সব থেকে বেশি উৎপাদন হয়। এগুলো কিন্তু ডেটা চেঞ্জ হয়, বাট দেখবে অনেক ডেটা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু একই থাকে। আচ্ছা, ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয়? আমাদের ভারতের যে সংবিধান, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটার রচয়িতা কে? তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের রচয়িতা মনে রাখবে ডক্টর BR আম্বেদকর। ডক্টর BR আম্বেদকর তিনি কিন্তু আমাদের ভারতের সংবিধানের কিন্তু রচয়িতা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং ভারতের এই যে তোমার ডক্টর BR আম্বেদকর, ইনার সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। প্রথম, ইনার জন্ম কোথায়? ইনার জন্ম মনে রাখবে মৌ। ঠিক আছে, কোথায়? না মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে মৌতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং এই ডক্টর BR আম্বেদকর, এখান থেকে অনেক প্রশ্ন আসে, তাও আমি কিছু প্রশ্ন তোমাদের বলছি। ডক্টর BR আম্বেদকর ফার্স্ট তিনি কিন্তু ল মিনিস্টার ছিলেন। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে ফার্স্ট ল মিনিস্টার কে ছিলেন? তাহলে ফার্স্ট ল মিনিস্টার ডক্টর BR আম্বেদকর, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই ডক্টর BR আম্বেদকর ইনি কিন্তু ড্রাফটিং কমিটি
ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান, তাহলে পরীক্ষায় আসবে যে ড্রাফটিং কমিটি মানে সংবিধান যখন তৈরি হবে তার খসড়া কমিটি একটা তৈরি করা হয়েছিল, সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এবং তোমরা জানাবে এই ড্রাফটিং কমিটিতে টোটাল কতজন মেম্বার ছিল, তোমরা কমেন্টে জানাবে, তোমরা এটা কমেন্টে জানাবে। আচ্ছা, এবং ডক্টর বি আর আম্বেদকর থেকে কয়েকটা বই কিন্তু পরীক্ষা আসে, যেমন আসে অ্যানহিলেশন, অফ কাস্ট, আচ্ছা ওয়েটিং ফর এ ভিসা, the partition of India, partition of India। তাহলে এই যে বইগুলো আছে এগুলো সবই গুরুত্বপূর্ণ, এই বইগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। এই যে বই, তিনি কিন্তু আমাদের প্রথম ল মিনিস্টার ছিলেন, আইনমন্ত্রী ছিলেন প্রথম, এবং তিনি ড্রাফটিং কমিটি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, তার জন্ম কোথায়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বাকিগুলো আমরা কিন্তু জানি, ঠিক আছে, যে অনেক কিছু আরো যেমন বহিষ্কৃত দিয়ে আছে, বহিষ্কৃত হিতকরণী সভাকে তৈরি করেছিলেন, এবং তিনি হচ্ছে ডিপ্রেস ক্লাসদের জন্য কিন্তু তিনি লড়াই করেছিলেন, তোমরা সবাই কিন্তু জানো, ঠিক আছে। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এরপরে আমরা দেখে নিই নিঃশ্রাবণ প্রক্রিয়াটি যার মাধ্যমে ঘটে। তাহলে নিঃশ্রাবণ যে প্রক্রিয়া, এই নিঃশ্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে এক্সট্রা জলটা দেহ থেকে বেরিয়ে যায়, এটা মনে রাখবে হাইড্রা থোডের মাধ্যমে কিন্তু হয়। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট প্রশ্ন আমরা কি দেখে নিই, কি আছে। আচ্ছা, ও গ্রুপের রক্ত কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? তাহলে একটু ভালো করে মন দিয়ে শুনো। আমরা জানি ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এগুলো কিন্তু আমরা পড়েছি। যেমন দেখো এবি প্লাস, মন দিয়ে শুনবে, এবি প্লাস এর মধ্যে নো অ্যান্টিবডি, কোন রকম অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে, অ্যান্টিবডিজ, কোন রকম অ্যান্টিবডিজ কিন্তু থাকে না, কার মধ্যে না, এবি প্লাস এর মধ্যে। এবং এবি প্লাস এ কিন্তু সবার রক্ত, ঠিক আছে, সবার রক্ত কি করতে পারে না, গ্রহণ করতে পারে, ঠিক আছে, গ্রহণ করতে পারে। এই জন্য আমরা কি বলা হয়, সার্বজনীন গ্রহিতা বলা হয়। কি বলা হয়, সার্বজনীন গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা। গ্রহিতা কেন বলছি, কারণ সবার রক্ত গ্রহণ করতে পারে, তাই এখানে আমরা সার্বজনীন গ্রহিতা বলবো। আচ্ছা, ও নেগেটিভ, এই যে ও নেগেটিভ রক্ত, এই ও নেগেটিভ বা ও রক্তের ব্লাড ও গ্রুপের মধ্যে কোন রকম অ্যান্টিজেন থাকে না, নো অ্যান্টিজেন, নো অ্যান্টিজেন্স, ঠিক আছে, কোন রকম অ্যান্টিজেন কিন্তু থাকে না। তাহলে যদি কোন রকম অ্যান্টিজেন না থাকে, তাহলে এই রক্তটা সব রক্তকে দেয়া যাবে, সব ব্লাড গ্রুপকে দেয়া যাবে, ইয়েস, এই সব ব্লাড গ্রুপকে দেয়া যায়, যে কারণে একে কি বলা হয়, সার্বজনীন, ঠিক আছে, একে কি বলা হয়, সার্বজনীন দাতা বলা হয়, দাতা, ইউনিভার্সাল ডোনার, সবকে দান করতে পারে, বাট সবার কাছ থেকে নিতে পারে না। শুধুমাত্র কার কাছ থেকে নিতে পারে, ও শুধুমাত্র ও এর কাছ থেকে নিতে পারে। মানে যদি ব্লাড গ্রুপ ও নেগেটিভ হয়, ঠিক আছে, সে কিন্তু ও নেগেটিভের কাছ থেকে কিন্তু নিতে পারবে। তাহলে দেখো এখানে কি দিয়েছে, ও নেগেটিভ দেয়নি, শুধু ও দিয়ে দিয়েছে। তাহলে তুমি বেসিক জিনিস, তাহলে এখানে এগুলো হবে না। এই যে ও এবি, হ্যাঁ, এবি এর কাছ থেকে নিতে পারবে না, শুধুমাত্র কার কাছ থেকে নিতে পারবে না, ও ব্লাড গ্রুপের কাছ থেকে নিতে পারবে, শুধুমাত্র কার কাছ থেকে নিতে পারবে, ও ব্লাড গ্রুপের কাছ থেকে কিন্তু নিতে পারবে। এবি সবার কাছ থেকে নিতে পারবে, এবি প্লাস সবার কাছ থেকে নিতে পারবে, ঠিক আছে। আর যদি বলা হয় স্যার এ ব্লাড কার কার কাছ থেকে নিতে পারবে, দেখো এ ব্লাড মনে রাখবে, ও তো নিতে পারবে, এর কাছ থেকে তো অবশ্যই নিতে পারবে, তার সঙ্গে সঙ্গে একজনের কাছ থেকে সবাই নিতে পারবে, সে কার কাছ থেকে, ও এর কাছ থেকে, তাহলে ও এর কাছ থেকেও নিতে পারবে, এই দুটো কাছ থেকে ব্লাড কিন্তু নিতে পারবে। যদি বলা হয় স্যার বি কার কার কাছ থেকে নিতে পারবে, সে একই জিনিস বি এর কাছ থেকে নিতে পারবে, তার সঙ্গে সঙ্গে সে নিতে পারবে ও এর কাছ থেকে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে, নিতে পারবে বা দিতে পারবে, একই জিনিস কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কোন ব্যক্তি ভারতের মানব পক্ষী নামে পরিচিত? তাহলে মানব পক্ষী কাকে বলা হয়, মানব পক্ষী কাকে বলা হয়, মনে রাখবে এই সেলিম আলী, ঠিক আছে, তিনি কিন্তু অর্নিথোলজিস্ট ছিলেন সেলিম আলী। এই সেলিম আলীকে কি বলা হয়, ভারতের মানব পক্ষী, ঠিক আছে।
পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেলিম আলী, এখান থেকে দুটি প্রশ্ন আসে, ঠিক আছে। সেলিম আলী একটা হচ্ছে ন্যাশনাল পার্ক, এবং সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। এটি কোথায় অবস্থিত? মনে রাখবে এটি হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, এবং এটা গোয়াতে অবস্থিত। তাহলে এই দুটো প্রশ্ন আসে। আচ্ছা, তোমরা কমেন্টে একটু জানাবে যে সেলিম আলী বার্ড ন্যাশনাল পার্কের আরেকটি নাম আছে, সেই নামটা কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন আমরা কি আছে দেখে নিই। বলছে ইন্টারনেট কবে চালু হয়? তাহলে ইন্টারনেট যে আমরা চালাচ্ছি, ইন্টারনেট পরিষেবাটা, ঠিক আছে, আমরা এখন ইউজ করছি, ব্যবহার করছি, তাহলে ইন্টারনেট কবে চালু হয়েছিল? মনে রাখবে এটা ইন্টারনেট চালু হয়েছিল 1983 সালে ইন্টারনেট। এবং তোমরা নিশ্চয়ই জানো যে WWW এটার হচ্ছে ইনভেন্টর কে, খুবই পরীক্ষায় কিন্তু আসে, দেখবে WWW দিয়ে কোনো কিছু সার্চ করি আমরা ইন্টারনেটে, তো এটা কিন্তু যেমন এটা। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আরো আছে, যেমন গুগল আছে, গুগল আছে, মাইক্রোসফট আছে, তোমার মনে রাখবে এই যে মাইক্রোসফট, ঠিক আছে, এই মাইক্রোসফট তৈরি হয়েছিল 1975 সালে, ঠিক আছে। আচ্ছা, এই মাইক্রোসফটের ফাউন্ডার কে? বিল গেটস, তাই তো? বিল গেটস নিশ্চয়ই জানো, খুবই গুরুত্বপূর্ণ বিল গেটস। বিল গেটস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাইক্রোসফটের ফাউন্ডার। গুগল মনে রাখবে 1998 সালে কিন্তু তৈরি হয়েছিল কি? গুগল। এই গুগল তৈরি করেছিল কে? না ল্যারি পেজ অ্যান্ড সার্গে ব্রিন। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কে আবিষ্কার করেছিল? গুগল, ঠিক আছে। গুগল কে আবিষ্কার করেছিল, মাইক্রোসফট কে আবিষ্কার করেছিল, কত সালে আবিষ্কৃত হয়েছিল, ঠিক একই রকম আমরা দেখলাম ইন্টারনেট, ঠিক আছে, এবং WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই তো? তোমার টিম বার্নার্স লি এটা আবিষ্কার করেছে, টিম বার্নার্স লি, ঠিক আছে, টিম বার্নার্স লি আবিষ্কার করেছে WWW। তাহলে এইগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এগুলো থেকে পরীক্ষা আসতে পারে, কারণ তোমাদের ইনভেন্টর পরীক্ষায় কিন্তু আছে। আচ্ছা, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তাহলে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন। আগে প্রথম প্রশ্ন আসবে যে স্যার তরাইনের যতগুলো যুদ্ধ হয়েছে কোথায় হয়েছে যুদ্ধটা? না, এটা হরিয়ানাতে। তরাইনে যতগুলো যুদ্ধ হয়েছে সবই কিন্তু কি? কোথায়? হরিয়ানাতে। আচ্ছা, এই প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। কার সঙ্গে কার? না, মন দিয়ে শুনবে, যে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন হয়েছিল মোহাম্মদ ঘড়ি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পৃথ্বীরাজ চৌহান। এবং কে জয়লাভ করেছিল এটাতে? মনে রাখবে এটাতে কিন্তু মোহাম্মদ ঘড়ি কিন্তু পরাজিত হবে, বাট পৃথ্বীরাজ চৌহান কিন্তু জিতে যাবে প্রথম তরাইনের যুদ্ধ। এরপরে সেকেন্ড তরাইনের যুদ্ধ হবে, ঠিক আছে, সেটা কিন্তু মোহাম্মদ ঘড়ি ভার্সেস পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই হবে। কত খ্রিস্টাব্দে হবে? না, এই যুদ্ধটা 1192 সালে, ঠিক এরই এক বছর পরে। তখন এটাতে আবার মনে রাখবে এই মোহাম্মদ ঘড়ি কিন্তু জিতে যাবে, এবং হেরে যাবে কে? না, পৃথ্বীরাজ চৌহান কিন্তু হেরে যাবে। এরপরে আবার গুরুত্বপূর্ণ থার্ড ব্যাটেল অফ তরাইন, ঠিক আছে। তরাইনের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হবে? না, 1216 খ্রিস্টাব্দে হবে তরাইনের তৃতীয় যুদ্ধ। কার কার সঙ্গে হবে? না, ইলতুৎমিশ ভার্সেস তাজউদ্দিন ইলদুজ।
ঠিক আছে, আমি শর্টে লিখে দিচ্ছি, ইলদুজ। ইলদুজ, তাজউদ্দিন ইলদুজ ভার্সেস ইলতুৎমিশ, জয়লাভ করবে কে? এ কিন্তু জয়লাভ করবে, ইলতুৎমিশ কিন্তু জয়লাভ করবে। তাহলে এই যে তরাইনের 3টা যুদ্ধ কোথায় হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। দেখো আমি তোমাদের এমন ভাবে আলোচনা করছি যাতে একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন টোটালি আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, যাতে ওই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা অ্যাটেম্প করে আসতে পারো। নেক্সট, 1857 সালের যে বিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি, ঠিক আছে, বা ফার্স্ট ব্যাটল অফ, তুমি বলতে পারো স্বাধীনতার প্রথম যুদ্ধ 1857 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই বিদ্রোহের সময় লখনৌতে, ঠিক আছে, লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তাহলে এই যখন এই বিদ্রোহটা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি কিন্তু নেতৃত্ব দিয়েছিল, তো পরীক্ষা আসে। মনে রাখবে এই লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, ঠিক আছে। নানা সাহেব, যেটাকে ধুন্দু পান্ত বলা হয়, ঠিক আছে, ধুন্দু পান্ত, ইনি কিন্তু মনে রাখবে কোথা থেকে না কানপুর থেকে লড়েছিলেন, ঠিক আছে, কানপুর, কানপুর, পরীক্ষা আসেই। আচ্ছা, লিয়াকত আলী, ইনি কিন্তু এলাহাবাদ থেকে, এলাহাবাদ, এলাহাবাদ থেকে তিনি কিন্তু লড়েছিলেন। আচ্ছা, বাহাদুর শাহ জাফর, বুঝতেই পারছো দিল্লি থেকে, দিল্লি, সেই সময় তিনি কিন্তু মুঘল সম্রাট ছিলেন, এবং তোমরা নিশ্চয়ই জানো তিনি কিন্তু লাস্ট মুঘল এম্পায়ার, ঠিক আছে, লেটার মুঘলের তিনি কিন্তু লাস্ট মুঘল এম্পায়ার, লাস্ট মুঘল সম্রাট বা এম্পায়ার। তাহলে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখলাম, যেগুলো বললাম প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি আছে দেখি। বলছে যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থটি কোনটি? তাহলে যে যানবাহনের যে ধোঁয়া, সেই ধোঁয়াতে মনে রাখবে বেরোয় কি? এই সীসা বেরোয়, এবং সীসা দূষণের পরে তোমরা জানো ডিসলেক্সিয়া রোগ হয়, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ডিসলেক্সিয়া। তাহলে ডিসলেক্সিয়া ডিজিজটা কিসের দূষণের ফলে হয়? না সীসা দূষণের ফলে। এই ডিসলেক্সিয়া ডিজিজ যদি কারো হয়, তার ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু ঠিকঠাক হবে না, ঠিক আছে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না, পরীক্ষায় কিন্তু ওগুলো আসে। আচ্ছা, ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? না ইটাই, ঠিক আছে, ইটাই বা আউচ, ঠিক আছে, পরীক্ষা আসে যে ইটাই বা আউচ রোগ কোন দূষণের ফলে হয়? তো ওই ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। পারদ দূষণ, এবং বলেছিলাম পারদের পরে যে ইথাইল মার্কারি না মিথাইল মার্কারি, তোমরা কমেন্টে জানাবে কোন মার্কারির দূষণের ফলে এটা হয়। এই মিথাইল মার্কারি, সরি, এই পারদ দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে আমরা জানি যে মিনামাটা রোগ হয়, ঠিক আছে, মিনামাটা। পারদ দূষণের ফলে বা মার্কারি দূষণের ফলে কি রোগ হয়? না মিনামাটা ডিজিজ হয়। চলো নেক্সট প্রশ্ন, বলছে নিচের কোন খেলার সাথে ব্ল্যাক পাল যুক্ত? এই ব্ল্যাক পাল কোন খেলার সঙ্গে যুক্ত? আচ্ছা, ব্ল্যাক পাল আগে কাকে বলা হয় এটা আগে জানতে হবে। না ব্ল্যাক পাল ব্ল্যাক মানে কি? কালো, পাল মানে কি? মুক্ত, কালো মুক্ত কাকে বলা হচ্ছে? না সেই সময় তোমরা নিশ্চয়ই জানো যে পেলে, ব্রাজিলের একজন বিখ্যাত প্লেয়ার ছিলেন পেলে, এই পেলে ইনাকে কিন্তু কি বলা হতো? ব্ল্যাক পাল বলা হতো। এবং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইয়েস, ফুটবলের সঙ্গে, ঠিক আছে। এবং এই পেলে, তোমাদের আগের দিনে আমি কাহিনী বলেছিলাম, যদি বলা হয় যে সব থেকে বেশি ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, এই ব্রাজিলই কিন্তু, ঠিক আছে, ব্রাজিলই কিন্তু সব থেকে বেশিবার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। কতবার জিতেছে? না এটা 5 বার, এরা হচ্ছে 5 বার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে, 5 বার। তার মধ্যে পেলে কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ 5 বারের মধ্যে 3 বার তিনি কিন্তু খেলেছিলেন। তাহলে পরীক্ষা আসে এমন একজন প্লেয়ারের নাম বলো যিনি ফিফা ওয়ার্ল্ড কাপে 3টা ওয়ার্ল্ড কাপে তিনি ছিলেন, ঠিক আছে, বা তিনি জয়লাভ করেছেন, তিনি হচ্ছে এই পেলে। বুঝতে পারছো, একদম লাকি প্লেয়ার। তাহলে কত সাল মনে রাখো? 1958, 1958 সাল, ঠিক 4 বছর পরে 1962 সাল, তারপরে 1966-তে কিন্তু জয়লাভ হবে না, এরপরে আবার জয়লাভ হবে 1970 সালে। তাহলে এই 3টা সাল যখন ব্রাজিল জয়লাভ করবে ফিফা ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু পেলে কিন্তু প্লেয়ার হিসাবে ছিলেন।
এই কারণে পেলে বুঝতে পারছো এত বিখ্যাত এবং ইনার সম্বন্ধে আমরা এত জানতে হবে। নেক্সট প্রশ্ন, মিওসিস। ঠিক আছে, মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই উপদশায়, কোন উপদশায় মিওসিস হয়? এই কোশ্চেন কিন্তু WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মনে রাখবে। এটি হচ্ছে উত্তর সি হয়ে যাবে, প্যাকাইটিন দশায়। প্যাকাইটিন দশায় সময় দশার সময় কিন্তু মনে রাখবে এই যে ক্রসিং ওভারটা কিন্তু হয় মিওসিসের প্যাকাইটিন দশায়। চলো নেক্সট প্রশ্ন কি আছে 12 নম্বরে, কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত। তাহলে ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ধান গবেষণাগার মনে রাখবে এটি কিন্তু উড়িষ্যার কটকে অবস্থিত। এবং আমি তোমাদের পড়িয়েছি এই কটকেই কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু জন্মদিন। ঠিক আছে, তাহলে এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এনার কিন্তু, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু জন্মদিন। পরীক্ষায় খুবই আসে আর কি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানটা কোথায়, জন্মস্থান এটা উড়িষ্যার কটকে হচ্ছে জন্মস্থান। এবং জন্ম তারিখটা পরীক্ষায় আসে, জন্ম তারিখ 23শে জানুয়ারি। ঠিক আছে, এবং তোমরা যাবে কমেন্টে 23শে জানুয়ারি রিসেন্টলি গেল, এই 23শে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল কি দিবস পালন করে, ইন্ডিয়া কি দিবস পালন করে? আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি বলেছি, তোমরা কমেন্টে জানাবে। আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও দেখো, সেখানে কিন্তু একদম ডেসক্রাইব করা আছে। আচ্ছা, কানপুর বুঝতেই পারছো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। কানপুরকে কি বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এই কানপুরকে বলা হয়। আর দক্ষিণ ভারতের, ঠিক আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়েম্বাটুরকে। এবং ভারতের ম্যানচেস্টার তোমরা জানো আহমেদাবাদ শহরকে বলা হয়, গুজরাটের। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? TS শিবাগানম, মঞ্জুলা চেল্লুর, রঞ্জন গৌন এবং হচ্ছে কি তোমার বিচারপতি সুজয় পাল। রিসেন্টলি তোমরা জানো যে এই TS শিবাগানম ইনি কিন্তু ছিলেন, বাট ইনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে কে হয়েছে না, যে বিচারপতি সুজয় পাল। তাহলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখে নেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি কে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে, ঠিক আছে, প্রধান ইলেকশন কমিশনার কে আছেন। তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। এই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে তোমাদের আমি বলে দিই যে কলকাতা হাইকোর্ট যখন আমরা দেখলাম, তোমাদের একটু জানতে হবে যে কলকাতা হাইকোর্টের ফার্স্ট বিচারপতি কে ছিলেন, প্রথম বিচারপতি কে ছিলেন। ঠিক আছে, প্রথম যদি বলা হয় বিচারপতি, তিনি কিন্তু বার্নিশ পিকক। ঠিক আছে, বার্নিশ পিকক মনে রাখবে, তিনি কিন্তু প্রথম বিচারপতি কলকাতা হাইকোর্টের। আর যদি বলা হয় যে ফার্স্ট ওম্যান, ঠিক আছে, প্রথম মহিলা বিচারপতি, প্রধান বিচারপতি, এটা সবই কিন্তু প্রধান বিচারপতি কথাই বলছি আমি কিন্তু। আচ্ছা, ফার্স্ট ওম্যান প্রধান বিচারপতি কে ছিলেন? দেখতে পাচ্ছ মঞ্জুলা চেল্লুর। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন এর প্রধান অর্থনৈতিক প্রভাব কি ছিল? শুধুমাত্র ডাল উৎপাদন বৃদ্ধি? না, শুধুমাত্র ডাল উৎপাদন বৃদ্ধি ছিল না। শিল্পের উৎপাদন বৃদ্ধি? না। GST সংগ্রহ বৃদ্ধি? না। দেখো, প্রথমে যখন গ্রিন রিভলিউশন হয়েছিল, সেই গ্রিন রিভলিউশন কিন্তু এই ধান এবং গম উৎপাদনের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির কথা বলা হয়েছিল। তাহলে গ্রিন রিভলিউশন তোমরা জানো, MS স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন। MS স্বামীনাথন এনাকে কি বলা হয় না, ফাদার অফ গ্রিন রিভলিউশন বা গ্রিন রিভলিউশনের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে বলা হয়। এটা আমাদের ইন্ডিয়ার ভারতের যদি বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশনের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথন। ওয়ার্ল্ডের আমি তোমাদের বলেছিলাম, ওয়ার্ল্ডের কাকে বলা হয়? ঠিক আছে, ওয়ার্ল্ডের বলা হয় তোমার নরম্যান বরলোগকে বলা হয়। নরম্যান বরলোগ।
নরমান বরলোগকে কি বলা হয় না ওয়ার্ল্ডের ফাদার অফ গ্রিন রিভলিউশনের জনক। প্রথম প্রশ্ন যেটি আসবে এই যে গ্রিন রিভলিউশন, ঠিক আছে, এই যে গ্রিন রিভলিউশন এই শব্দটা, ঠিক আছে, বা তুমি বলতে পারো এইটা, এই গ্রিন রিভলিউশনটা এটার অরিজিনেট হয়েছিল কোথা থেকে? অরিজিনেটেড কোথা থেকে হয়েছিল? মনে রাখবে এটি হচ্ছে মেক্সিকো। পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মেক্সিকো। এই মেক্সিকোতেই কিন্তু এই গ্রিন রিভলিউশন কথাটা কিন্তু প্রথম অরিজিনেট হয়েছিল বা তৈরি হয়েছিল। তাহলে পরীক্ষা আসতে পারে যে ওয়ার্ল্ডের কোথায় প্রথম গ্রিন রিভলিউশনের কথা বলা হয়েছিল? মেক্সিকোতে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 15 নম্বর প্রশ্ন, নারী নির্যাতনের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা কত ঘন্টার মধ্যে আইডিয়ালি হওয়া উচিত? তাহলে যে মেডিকেল এক্সামিনেশন দেখবে যদি কোনো রেপ হয় বা অন্য কিছু হয় যেটা নারী নির্যাতনের মধ্যে পড়ছে, তার বলছে মেডিকেল পরীক্ষাটা, ঠিক আছে, কত ঘন্টার মধ্যে এটা হওয়া উচিত? তো মনে রাখবে এই নারী নির্যাতনটা 72 ঘন্টার মধ্যে আইডিয়ালি হওয়া উচিত, ঠিক আছে। তাহলে 72 ঘন্টা, 3-24-72, মানে কখনো কখনো তুমি দেখবে 72 ঘন্টার জায়গায় 3 দিনও কিন্তু থাকতে পারে। তাহলে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে যে 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে কিন্তু মেডিকেল করা উচিত। তাহলে কিন্তু স্ট্রং একটা এভিডেন্স কিন্তু সেই সময় কিন্তু পাওয়া যাবে। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এ প্রস্তাবিত ব্যাগবিহীন দিবস বা ব্যাগলেস ডে এর উদ্দেশ্য কি? তা দেখবে ব্যাগলেস ডে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তে কিন্তু রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? টিফিন বিরতি না, টিফিন বিরতিতে কখনো ব্যাগলেসের কথা বলা হবে না। বাড়ির কাজ কমানো, বাড়ির কাজের সঙ্গে ব্যাগলেস ডে এর কি সম্পর্ক? সম্পর্ক কিন্তু নেই। বলছে খেলার সময় বাড়ানো, না, খেলার সময় তো অবশ্যই দিতে হবে স্টুডেন্টদেরকে, বাট এমন নয় যে খেলার সময় বাড়ানোর জন্য ব্যাগলেস ডে রাখা হয়েছে, না। ব্যাগলেস ডেটা হচ্ছে বৃত্তিমূলক এবং সহ পাঠক্রমিক কার্যক্রম, এটাই কিন্তু সব থেকে মানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। ব্যাগলেস ডে এর উদ্দেশ্যটা কি আগে বল। অ্যাকচুয়াল একটা স্টুডেন্ট যখন পার ডে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তার মধ্যে দেখবে এই যে ব্যাগের একটা অবশ্যই কিন্তু একটা ভারী জিনিস সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে, তো স্টুডেন্টদের মধ্যে একটা কিউরিওসিটি থাকবে না। যদি তাকে একটা ব্যাগলেস ডে আনা হয়, ঠিক আছে, তাহলে কি করবে না, সে ব্যাগবিহীন বিনা ব্যাগে কিন্তু যাবে। মানে সেখানে শুধুমাত্র তার যে পড়াশোনাটা সেটা কিন্তু হাতে কলমে কিন্তু তাকে কিন্তু শিখতে হবে, শুধুমাত্র এই বইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকলো না। এই জন্য হাতে কলমে শেখানোর জন্যই কিন্তু এই ব্যাগলেস ডেটা রাখা হয়েছে। চলো নেক্সট আমরা দেখে নিই 17 নম্বর প্রশ্ন, বলছে কোন মন্ত্রণালয় উপজাতির ভাষার জন্য আদিবাণী এআই অনুবাদক চালু করেছে? এটা হচ্ছে বুঝতেই পারছো উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ই হবে, ঠিক আছে, উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে, বলছে ইলেকট্রিক্যাল ব্যাটারি কে আবিষ্কার করেন? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ইনভেনশন ইনভেন্টর, আমি করিয়েছি তোমাদের, দেখবে এই আলেসান্দ্রো ভোল্টা ইনি কিন্তু ইলেকট্রিক ব্যাটারি কিন্তু আবিষ্কার করেছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তোমরা নিশ্চয়ই জানো যে ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইলেকট্রিসিটি তিনি কিন্তু আবিষ্কার করেছেন। এবং এই বেঞ্জামিন ফ্রাঙ্কলি ইনাকে কি বলা হয় না বজ্রপাতের জনক বলা হয়, ঠিক আছে। বজ্রপাতের জনক কাকে বলে? জনক, ঠিক আছে, এনাকেই বলা হয়। এবং দেখবে এই যে লাইটেনিং রড কে আবিষ্কার করেছে? পরীক্ষা আসে লাইটেনিং রড আবিষ্কার করেছে, আমরা রাখবো এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বললাম বজ্রপাতের জনক, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাবে যে বজ্রপাতের দেশ কাকে বলে, বজ্রপাতের দেশ কাকে বলে, আমাদেরই প্রতিবেশী দেশ, তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, থমাস আলভা এডিসন ইনি কিন্তু বাল্ব আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে না বাল্ব আবিষ্কার করেছে কে? থমাস আলভা এডিসন। মাইকেল ফ্যারাডে দুটি জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ডায়নামো আবিষ্কার করেছে, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক মোটর আবিষ্কার করেছে। তাহলে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই,
বাঙালির ইতিহাস গ্রন্থটির কার রচনা? বাঙালির ইতিহাস গ্রন্থটি মনে রাখবে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, নিহার রঞ্জন রায়ের কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট প্রশ্ন কি আছে? 20 নাম্বার প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বা ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিল স্থায়ী সদস্য বা পার্মানেন্ট মেম্বার দেশের সংখ্যা কটি? তাই এটা একটু বলার আগে তোমাদের একটু কয়েকটা জিনিস দেখাই। ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রথম এটা কবে তৈরি হয়েছিল? ঠিক আছে, 24শে অক্টোবর 1945 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল। 1945 সালে 24 অক্টোবর। এবং ফুড এসআই কোশ্চেন কিন্তু এসেছে যে ইউএন এর ডে কবে পালন করা হয়? 24 অক্টোবর। এবং এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক মনে রাখবে এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এখান থেকে যেমন দেখলাম হেডকোয়ার্টার ইম্পর্টেন্ট, কবে তৈরি হয়েছে ইম্পর্টেন্ট, এবং এর টোটাল মেম্বার কান্ট্রি মনে রাখবে 193। ঠিক আছে, 193টা মেম্বার কান্ট্রি কিন্তু বর্তমানে আছে, পরে বাড়তেও পারে। এখন কিন্তু মনে রাখবে ইউএন এর টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 193টা। এই ইউএন এর সিকিউরিটি কাউন্সিল একটা আছে। ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, এই সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কতজন আছে? না 15টা কান্ট্রি হচ্ছে মেম্বার কান্ট্রি। তার মধ্যে মনে রাখবে 5টি হচ্ছে পার্মানেন্ট এবং 10টি হচ্ছে টেম্পোরারি, যেটা চেঞ্জ হতে থাকে, বাট এটা কিন্তু আনচেঞ্জেবল। ঠিক আছে, পাঁচটা কিন্তু চেঞ্জ কিন্তু হয় না। তাহলে এখানে এটাই দিয়েছিল যে সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী বা পার্মানেন্ট কান্ট্রি মেম্বার কান্ট্রি 5টা, সঠিক উত্তর কিন্তু 5 হয়ে যাবে। তাহলে এই 5টা কি কি? না ইউএসএ, ইউকে, ফ্রান্স, চাইনা। ঠিক আছে, চাইনা। কি ভাবছো ইন্ডিয়া? না, ইন্ডিয়া কিন্তু নয়। ইউএসএ, ইউকে, ফ্রান্স, চাইনা এবং রাশিয়া। এই মনে রাখবে 5টা কান্ট্রি হচ্ছে তোমার এর পার্মানেন্ট সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার কান্ট্রি, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে আজকের 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা রাখছি এই 20টার মধ্যে তোমরা কিন্তু অনেক পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু কিছু না কিছু প্রশ্ন কমন পাবে। এবং যারা ফুল মক টেস্ট নিতে চাইছো, 20টা ফুল মক টেস্ট, তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের বলে দেবো তোমরা কিভাবে 20টা ফুল মক টেস্ট পাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।